তারকেশ্বরে চাপাডাঙ্গায় খবর সংগ্রহ করতে গিয়ে হেনস্থার শিকার এক সাংবাদিক। এটা শুধু একটা ঘটনা নয়, এটা একটা বিপজ্জনক ইঙ্গিত। ভোটের আবহে যখন রাজ্য জুড়ে প্রশাসন, কেন্দ্রীয় বাহিনী, নির্বাচন কমিশনের নজরদারি, ঠিক তখনই একজন সাংবাদিক যদি নিরাপদ না হন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কতটা নিশ্চিত? অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা লালটু চ্যাটার্জির প্ররোচনায় প্রায় 50 জনের একটি দল সাংবাদিক কমলেন্দু পোরেলকে ঘিরে ধরে হেনস্থা করে। যদি এই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত নেতা, কিন্তু মূল প্রশ্নটা এখানেই, যেখানে সত্য তুলে ধরার মানুষকেই চুপ করানোর চেষ্টা হয়, সেখানে গণতন্ত্র কতটা সুস্থ? সাংবাদিকতা শুধু খবর নয়, এটা সমাজের আয়না। সেই আয়নাকেই যদি ভেঙে দেওয়া হয়, তাহলে সমাজ নিজের মুখটাই দেখতে পাবে না। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করা শুধু সাংবাদিকদের দায়িত্ব নয়, এটা প্রতিটা সচেতন নাগরিকের কর্তব্য। সাংবাদিকদের কণ্ঠরোধ মানে সাধারণ মানুষের কণ্ঠরোধ। এটা থামানো না গেলে আগামী দিনে সত্যটাই হারিয়ে যাবে। খবরটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো, খবরটি শেয়ার করে পাশে থাকুন। আপনারা দেখছেন আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। একটা মানুষকে প্রশ্ন করেছেন, এই যে বিজেপির প্রার্থী এসছে 2 কোটি চাকরি দেওয়ার কথা ছিল, আপনারা কিছু বলবেন? বলেছেন 1 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল, কেন বলেননি আপনি? দিল্লিতে 2,500 টাকা দেওয়ার কথা ছিল, দেয়নি। এরা অর্থের বিনিময়ে সংবাদটা বিক্রি করছে না, এরা পয়সার বিনিময়ে মোদী আপনাদের কি সরাসরি বিজেপিতে অশান্তি করছে, শান্ত প্রিয় এলাকা এবার লালটু চ্যাটার্জি নামে যে ব্যক্তি আমার উপরে, উনি যেভাবে বাকিদের লেলিয়ে দিলেন, নিজে তো আমার উপরে একটা হেনস্থা করলেন, বা আমাকে মারধর করেনি, উনি আমার উপরে একটা হেনস্থা করলেন, বা ওদের যারা সব বিভিন্ন সাঙ্গপাঙ্গরা সব আছে, তো রীতিমতো এটা কিন্তু হওয়া উচিত নয়। উনি আমাকে বলছেন তুমি এখানেতে গুলিয়ে দিচ্ছ, এলাকায় ডিস্টার্ব করে দিচ্ছ। আমি বলছি এমন কিছু খবর করিনি, বা এলাকায় যে মানে সমাজে ভুল বার্তা ছড়াবে বা একটা ক্রাইম হয়ে যাবে এমন কিছু বিষয় হয়নি। সাংবাদিক তো ভালো মন্দকে তুলে ধরবে। আর ঘটনা হয়ে গেছি যে কোইন্সিডেন্টভাবে সন্তুপান বিজেপির প্রার্থী তারকেশ্বর বিধানসভা, ও যেখানে প্রচার গেছে চাপাডাঙ্গা এলাকায়, তার আধ ঘন্টা 40 মিনিট পর আমিও গেছি। ওর প্রচারে আমি ছবি দেখাচ্ছিলাম। ছবি দেখাতে দেখাতে একটা ড্রেন এসেছে, ড্রেনেতে সেখানে দেখা যাচ্ছে 1 হাত উঁচুতে একটা রড আর 1 হাত নিচে একটা রড, মাঝে কোনো রড নেই। আমার সন্দেহ হলো যে মিডিলে একটা রড কেন নাই? তাহলে দুদিক ইন্টু 200 ফুট বা 100 ফুট যতটা রাস্তা হচ্ছে, তাহলে রড কি কম আছে, বা এতে কি কোনো কনস্ট্রাকশনের কোনো সমস্যা আছে? এলাকা মানুষ কী ভাবছে, সন্তুপান এই ব্যাপারটাকে নিয়ে কী ভাবছে, ওনাকে আমি দেখালাম। একজন প্রার্থী এলাকায় যেমন কী উন্নয়ন করবে তাকে যেমন জিজ্ঞাসা করা, ওনাকেও জিজ্ঞাসা করলাম এটা নিয়ে কী বলবেন। এইটা লালু চ্যাটার্জির ওর কোনো দিক দিয়ে হয়তো খারাপ লেগেছে। উনি বলতে চাইছেন যে তুমি সন্তুপানের বিজেপি তুমি দালাল হয়ে গেছো, তুমি এই হয়ে গেছো, সেই গেছো। আমি সাংবাদিক যে কোনো রাজনৈতিক দলের, সে তার প্রচারের ছবি দেখাবে, তার বিরুদ্ধে খবর করবে, তার বিভিন্ন প্রচারের কেমন হাওয়া, জনগণ কী বলছে সেটা ছবি খবর দেখাবে। পুলিশ তারা বললো যে ঠিক আছে, এটা ঠিক হয়নি, বা এটা আপনি তো আপনার যে পেশা, আপনি পেশায় কাজ যেভাবে করলাম সেইটাই করেছেন। ওনারা টোটালটা ভেরিফিকেশন করে দেখেও নিয়েছেন যে আপনার যেটা কাজ আপনি করেছেন, কাজে যদি বাধা, আমার মোবাইলের ডিভাইস কেড়ে নিয়েছে, আমার মোবাইলের যে সকেট অডিও ডিভাইসটা কেড়ে নিয়েছে, ডিলিট করতে বলা হয়। আমার ক্যামেরার যে ছবি ডিলিট করতে বলা হয়, ক্যামেরা কাটতে আসে, আর মোবাইলের কিছু ডিভাইস আমার হাত থেকে কিন্তু কেড়ে নেয়। কেড়ে নিয়ে আমাকে রীতিমতো প্রায় 40 মিনিট ধরে আমাকে কিন্তু হেনস্থা করা হয়েছে রীতিমতো। আমার এইখানেতে আমি ছবি দেখাচ্ছি, এখানে আমার কোমরের একটা রিড, যে পাঁজরের হাড় 7 নম্বর হাড়টা আমার কিন্তু এখানে কিন্তু ভাঙা। তারপরও আমি এটাকে নিয়ে বলতে বলতে যখন আমি হাঁপিয়ে যাচ্ছি, এটাকে আমি বের করছি, তখনও কিন্তু ওরা একইভাবে আমাকে ওই জিনিসটা কিন্তু আমাকে, মানে এলাকা ছাড়া যেভাবে করলে হয় না, মানে যতক্ষণ আমি খেপে যাচ্ছি, যতক্ষণ না আমি থামছি, ওরা একইভাবে আমার সঙ্গে এইভাবে হেনস্থা, ওরা কিন্তু আমাকে লাগাতার 40 মিনিট ধরে আমাকে আমার মোবাইলের ডিভাইস কেড়ে নিয়েছে, আমাকে 40 মিনিট ধরে হেনস্থা করা হয়েছে। আমি কেন এসেছি, আমার মোবাইলের থেকে ভিডিও ডিলিট করতে বলা হয়েছিল, যদিও আমি ডিলিট করিনি, ভিডিও আপনারা দেখতে পাবেন। উনি চাপাডাঙ্গায় এসেছেন একটা নর্দমা, সেই নর্দমাতে প্রয়োজনীয় রড দিচ্ছে না, বা প্রয়োজনীয়ভাবে সেখানে ঠিকঠাক সিমেন্ট দেয়নি,
বা সেইভাবে একটা মজবুত জিনিসটা কংক্রিট করেনি। তার জন্যে উনি প্রতিবাদ করে একটা খবর করছিলেন। সেই খবর করার সময় আমরা দেখলাম কি না, আমরা যখনই চলে এসেছি তারপরে তো উনি সেখানে খবরটা করছিলেন এবং মানুষের, সাধারণ মানুষের, পথ চলতি মানুষের রায় নিচ্ছিলেন যে আপনারা কি মনে করেন। এখানেতে দেখতে পাচ্ছি যে একটা দুর্নীতি, একটা নর্দমা হচ্ছে, সেই নর্দমার দুর্নীতি হয়েছে। তো তারপরেতে আমরা চলে যাওয়ার পরেতেই আমরা বুঝতে পারিনি, শুনতে পেলাম, পরে জানতে পারলাম যে ওখানে লালটু চ্যাটার্জি তার দলবল নিয়ে গিয়ে তাকে বেধড়কটা মেরেছে, ফেলে জামা ফামা চিরে পেটে বুকে অস্থানে এবং মেরে ফেলার একটা চক্রান্ত ছিল। যাই হোক, ওর পাশে কেউ না কেউ আমাদের প্রার্থীকে ফোন করে, তো সঙ্গে সঙ্গে আমরাও পুলিশকে জানাই। তো কিছু পুলিশ ওখানে যেতে ও তখন বাঁচার তাগিদে পুলিশের গাড়িতে উঠে পড়ে। আমরা ভেবেছিলাম বোধহয় পুলিশ ওকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। তো আমরা সেখানে পুলিশের গাড়ির পিছনে পিছনে আমাদের লোকজন সবাই গিয়ে পুলিশকে ঘেরাও করে ফেলেছি। পুলিশ বলে না, আমরা ওকে অ্যারেস্ট করছি না, আমরা ওর কাছ থেকে ওকে শুধু বাঁচানোর চেষ্টা করেছি বা ওই জায়গা থেকে আমরা রেস্কিউ করে নিয়ে যাচ্ছি। দেখুন, অবশ্যই যে কোনো পরিস্থিতিতে কোনো মানুষের গায়ে হাত দেওয়া বাঞ্ছনীয় নয়। আমি এটা সর্বদাই বলি, আমার বিজেপির ছেলেরাও যদি কাউকে মারে সেটাতেও আমি তার বিরুদ্ধে যাই, কারণ কোনো মানুষের গায়ে হাত দেওয়া বা তার বাক স্বাধীনতা কেড়ে নেওয়া এটা খুবই নিন্দনীয় ঘটনা। আর সবথেকে বড় কথা যে সাংবাদিকরা হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। আজকে এই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর যদি আঘাত হয় তাহলে গণতন্ত্র তো বিপন্ন হয়ে গেল। এই প্রচণ্ড রোদে ভাবুন, চিন্তা করে দেখুন, এই রোদের মধ্যে মেরেছে। হ্যাঁ, এই রোদে মানুষের গায়ে কেন প্রাণীর গায়ে হাত দিতে নেই। যাই হোক, আমার নাম গণেশ চক্রবর্তী, বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা সহসভাপতি। যে আপনি তো একজন সাংবাদিক, অবশ্যই আপনার কাছে আমার বক্তব্য যে হেনস্থা শব্দের মানে কি? সাংবাদিক তো আমরা প্রশ্ন করতেই পারি, সাধারণ মানুষ তো প্রশ্ন করতেই পারি। অবশ্যই আমি ওনাকে প্রশ্নই করেছিলাম, হেনস্থার কোনো ছবি হয়তো ও দেখাতে পারবে না। আচ্ছা, ঠিক আছে, একটা প্রচারে উনি ছিলেন এবং সেই প্রচারে সাধারণ মানুষকে খেপিয়ে তিনি এই শান্ত চাপাডাঙ্গাকে অশান্ত করার চেষ্টা করেছিলেন। এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে উঠেছিল। আমি সেই সময় গিয়ে সেই জায়গাটা প্রলেপ দেওয়ার চেষ্টা করি, আচ্ছা, যেটাকে ওরা হেনস্থা বলে, এবং আমি সাধারণ মানুষের যে বক্তব্যটা, সেই বক্তব্যটা আমি ওর কাছে তুলে ধরেছিলাম। এটা যদি হেনস্থা হয় তাহলে আমি জানি না কোনটাকে আর অন্য কিছু বলে। না তার অভিযোগ যে তাকে তার গায়ে কেউ রকম কেউ হাত দেয়নি, কিন্তু তাকে মানসিকভাবে খুব টর্চার করা হয়েছে, এমন কিছু ভাষা ইউজ করা হয়েছে যেটাতে তার অনেকটাই মনের অবস্থা খারাপ, বা এই জায়গায় হেনস্থা হলে তিনি বলতে চাইছেন আর কি। না না, দেখুন, একটা উনি বিজেপির প্রার্থীকে নিয়ে ঘুরছেন, ঘুরুন, ওনার স্বাধীনতা আছে, কিন্তু উনি তো একজন সাংবাদিক, ওনার তো নিরপেক্ষতা বজায় রাখা একটা সাংবাদিকের ধর্ম হওয়া উচিত। তিনি সাধারণ মানুষকে গিয়ে প্রশ্ন করছেন, পরিবর্তন হবে তো? আমি ওনাকে বললাম যে আপনি কেন প্রশ্ন করছেন না সন্দু পান বা বিজেপির প্রার্থীকে রেখে যে গ্যাসের দাম 400 টাকা থেকে 1000 টাকা হয়ে গেছে, 15 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল, সেটা কেন আপনি সাধারণ মানুষকে ওনার সামনে তুলে ধরছেন না? বছরে 2 কোটি চাকরি দেওয়ার কথা হয়েছিল, সেটা কেন আপনি তুলে ধরছেন না সাধারণ মানুষের ওনার কাছে? এটাই কথা হয়েছে ওনার সাথে। তার মানে আপনি বলতে চাইছেন কোনো রকমের হেনস্থা করা হয়নি তাকে? একদমই না, একদমই না, বন্ধুত্বপূর্ণ আচরণই করা হয়েছে। ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে। বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে। অত্যাধুনিক মেশিন, কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থাও রয়েছে। একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন। এখানেই শেষ নয়, ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট, রাইডিং জ্যাকেটস, গ্লাভস, টি শার্টেরও বিরাট কালেকশন রয়েছে। তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা, আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই।
35 বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী। আমাদের ঠিকানা গড়বাড়ি, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9083247009 অথবা যোগাযোগ করুন 9083247007।